তারা ভাগীরথীর জলের ঝাঁপ দেবে বা নিক্ষেপ হবে, এরকম এটা বিস্ফোরক মন্তব্য বলেছিলাম। আপনি করলেন কেন? কেন করলেন? একটাই কারণে করলাম, তিনি যদি এখানে এসে, ইউপির মুখ্যমন্ত্রী যদি এসে আমার মুসলিম সম্প্রদায়ের লোককে এইভাবে অ্যাটাক করে, তাদেরকে যদি এইভাবে কথায় আক্রমণ করে, তো তার পাল্টা তো আমাকে রাজনৈতিকভাবে আপনি বলতেই হবে। নিজেকে সেকুলার দাবি করছেন, আমি নিজে জানি আপনি নিজেকে সেকুলার দাবি করছেন, সেখানে হিন্দু মুসলিম কেন করছেন? আপনি যদি বেলডাঙ্গায় আপনি রেজিনগরে বাবরি মসজিদ করার কথা ঘোষণা করেছেন, ঠিক এই জিনিসই তো হতে পারতো। আপনি যদি একটা হসপিটাল করার কথা বলতেন, একটা মাদ্রাসা করার কথা বলতেন, একটা বিশ্ববিদ্যালয় করার কথা বলতেন, যারা তা না করে আপনি সমালোচনা করছে, মসজিদের কথা কেন বলছেন? যার আর এটাও আমি একটা লেখায় দেখলাম আর এখনও শুনলাম যে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়, আমাদের ভারতবর্ষের একটা লজ্জার কথা যে এরকম ঘটনা হতে পারে, এবং সেখানে 3 জন বড় বড় নেতা নেত্রী যারা পরে মন্ত্রী হয়েছিলেন, যাদের নামে এখনও মামলা আছে, ক্রিমিনাল কেস আছে, তারা সেখানে উপস্থিত। আর কর সেবকরা তারা দলে দলে গিয়ে সেইখানে মসজিদ ভাঙছে। আর সুপ্রিম কোর্টকে তারা বলেছিলেন, সুপ্রিম কোর্ট তাদের ডেকেছিলেন যে কর সেবকরা কী করতে যাচ্ছে ওখানে বাবরি মসজিদের ওখানে। তারা বলেছিলেন যে সেখানে ধর্মীয় গান গাইবেন, ধর্মীয় গান করতে যাচ্ছেন, কিন্তু ভেঙে গুড়িয়ে দিল। আর ওদের যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আর নেই, তিনি ছিলেন, তিনি বক্তৃতা বললেন যখন মন্ত্রিত্ব চলে গেল, কলকাতায় এসে তিনি বললেন, সেটা আমি ধরে রেখেছি, ক্যাসেটে ধরে, পুলিশের ক্যাসেটে ধরে রেখেছি। তিনি বললেন যে এটা একটা চমৎকার ঘটনা হয়েছে, হিন্দি ভাষায় বললেন যে এখন একটা নতুন যুগের মধ্যে আমরা ঢুকে গেলাম, এই কর সেবকরা যা করলো, এটা নতুন যুগ শুরু হয়ে গেল। হুমায়ুন কবির, আপনি অত্যন্ত ব্যস্ত আছেন এবং হাঁপাচ্ছেন সম্ভবত, আমি খুব বেশি সময় আপনার নেব না, আপনি সারাদিন ধরেই অত্যন্ত ব্যস্ত, নতুন দল ঘোষণা করবেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজনের সম্পর্কেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে, অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য ব্যবহার করেছেন। আপনার উত্তর? উনি যেটা বলছেন সেটা অনেকটাই সত্যি। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য, সারা মুর্শিদাবাদ জানে। মিস্টার কবির, আপনি নতুন দল ঘোষণা করছেন এবং আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষ থেকে, আপনার প্রাক্তন প্রত্যেকটি দল, যে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তিনি কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দল আবার নতুন দল করার ঘোষণা করছেন। আপনি কি বলবেন? কে দেবে আমাদের আজকের বর্তমান যে সুরক্ষা? আমরা বলছি, আমরা লাল ঝান্ডার পার্টি সিপিআইএম, আমরা বলছি কাস্তে হাতুড়ি তারার ঝান্ডার লোকগুলো আমরা বলছি। মিডিয়া বলে, খবরের কাগজ, টেলিভিশন বলে, কই সিপিএম কে তো দেখা যাচ্ছে না, বলে না? এই এত বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, দেখবেন এখানে সাংবাদিকরাও আছে, কিন্তু টেলিভিশন চ্যানেলে নেই। ওখানে বলবে এই দেখুন হুমায়ুন কবির এই বলেছে। ওরা কার কথা বলছে? প্রতিদিন মোদির কথা বলছে, মমতার কথা বলছে, দাঙ্গা হাঙ্গামার কথা বলছে, খুন খারাপের কথা বলছে, এই গোষ্ঠীর সঙ্গে ওই গোষ্ঠীর লড়াই হচ্ছে সেটা বলছে। মসজিদের কথা বলুন, একটু হিন্দু মুসলমান বলুন, একটু দাঙ্গা হাঙ্গামা বলুন, তবে একটু হইতেই হবে। নমস্কার, আমি কবির। আজকের এপিসোডটার নাম কবির নামা হতেই পারতো, তার কারণ আমি নই, তার কারণ কবির কথা বলেছেন আরেকজন কবিরের সঙ্গে, যার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সম্ভবত ডিজিটাল মিডিয়ায়, আমি জানি না, একদম নিশ্চিত না হয়ে বলা উচিত নয়, আমি জানি না হুমায়ুন কবিরের খুব বেশি সাক্ষাৎকার আপনারা ডিজিটাল মিডিয়ায় এক্সক্লুসিভ দেখেছেন কি না। যদি দেখে থাকেন খুব বেশি দেখবেন না। হুমায়ুন কবিরের সঙ্গে ওভার ফোন কথা বলেছিলাম এবং বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন করেছিলাম, যে কথা আমাদের বলা উচিত, খুব প্রিয় প্রশ্ন করা নয়, সঠিক প্রশ্ন করা আমরা করেছিলাম এবং হুমায়ুন কবির তার মতো তার উত্তর দিয়েছেন।
হুমায়ুন কবিরের বক্তব্য, হুমায়ুন কবিরের সম্পূর্ণ সাক্ষাৎকার শুনবেন। তার আগে আপনি দুটো ছোট্ট দৃশ্যপট দেখতে পেয়েছেন। কেন দেখেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবিরের সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন, তারপরে আমি আমার কিছু কথা বলবো। আমরা চোখে চোখ রেখে কথা বলি, কিন্তু চিৎকার করি না। আমরা অন্যের কণ্ঠরোধ করি না। আমরা সঠিক কথা জোরের সঙ্গে, বলিষ্ঠতার সঙ্গে ধীরে বলি। অন্যের কণ্ঠরোধ করি না। সেটাই গণতন্ত্রের এসেন্স হওয়া উচিত। এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়ার যা কাজ, এটি স্বাধীন মাধ্যম হিসেবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। হুমায়ুন কবিরের সম্পূর্ণ বক্তব্য শুনুন, তারপরে আমি আমার কিছু বক্তব্য বলবো। মিস্টার কবির, আপনি নতুন দল ঘোষণা করছেন এবং আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষ থেকে, আপনার প্রাক্তন প্রত্যেকটি দল, যে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তিনি কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দল আবার নতুন দল করার ঘোষণা করছেন। আপনি কি বলবেন? এই নিয়ে আমি কিছু বলবো না। যারা সমালোচনা করছে তাদের ক্যারেক্টারটা আগে ভালো করে আপনি খতিয়ে দেখুন। মমতা ব্যানার্জি 1998 সালের আগে জাতীয় কংগ্রেস করতেন। 98-এ তিনি নতুন দলের তৃণমূল কংগ্রেসের জন্ম দিলেন। আবার যে কংগ্রেসের অভিযোগ তুলে ছেড়ে আসলেন, আবার 2001 সালে বিধানসভা নির্বাচনে সেই কংগ্রেসের সঙ্গে জোট করলেন। যখন শুরুতে দল করলেন তখন এনডিএর সাথে ছিলেন, তখন এনডিএর সঙ্গে ছিলেন, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছিলেন। পরে আবার অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যোগ দিয়েছিলেন। পরে আবার ইউপিএ 2-এ তিনি মন্ত্রী হয়েছিলেন। তাহলে এরকম ভরি ভরি আছে। আমাদের জেলায় যারা বর্তমানে তৃণমূলের নেতা, এমএলএ, এমপি, তাদের প্রথমের ক্যারেক্টার দেখুন। এই অপূর্ব সরকার আগে এসএফআই করত, তারপরে কংগ্রেস থেকে নির্দলে 2006 সালে দাঁড়িয়ে কুড়াল চিহ্ন নিয়ে এমএলএ হয়েছে। পরে আবার 18 সালে কংগ্রেসের এমএলএ হিসেবে পদত্যাগ না করে তৃণমূলে এসছে, এখন তৃণমূলের এমএলএ। শুধু হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে এত চিন্তা করার কারো দরকার নেই। ওটা আমার চিন্তা, আমাকে ভাবতে দিন। যে আমাকে কেউ যদি অবহেলা করে, আমাকে যদি অযোগ্য মনে করে, তাহলে মানুষ তার বিচার করবে। যারা বলছে তাদের সময় মতো যোগ্য জবাব তারা পাবে। হুমায়ুন কবির, আপনি আরএসএস এর সঙ্গে সরাসরি সংযুক্ত, আরএসএস আপনাকে ব্যবহার করছে, অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি কি বলবেন? যারা বলছে তারা প্রমাণ করুক যে আরএসএস এর সাথে কোথায় আমার সংযোগ আছে বা তাদের সাথে কোনো রিলেশন আছে বা কারোর সঙ্গে কথা বলেছি। একটা প্রমাণ যদি বিরোধীরা করতে পারে তাহলে ওনাদের কথা আমি মাথা নত করব বা যা বলবে সেটা মেনে নেব। হুমায়ুন কবির, আপনার নতুন দলে কি তৃণমূল কংগ্রেস থেকে কেউ যোগদান করছেন? এই মুহূর্তে আমি এসব নিয়ে কোনো কথাই বলতে রাজি নই। যখন দল ঘোষণা হবে তখন আপনি জানতে পারবেন কি হবে। হুমায়ুন কবির, আপনি অত্যন্ত ব্যস্ত আছেন এবং হাঁপাচ্ছেন সম্ভবত। আমি খুব বেশি সময় আপনার নেব না, আপনি সারাদিন ধরেই অত্যন্ত ব্যস্ত, নতুন দল ঘোষণা করবেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজনের সম্পর্কেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য ব্যবহার করেছেন। আপনার উত্তর? উনি যেটা বলছেন সেটা অনেকটাই সত্যি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই ওনার বিরুদ্ধে আমি যে সমস্ত কৌশল প্রয়োগ করেছিলাম তাতেই কিন্তু অধীর চৌধুরী হেরে গেছিল। নাহলে অধীর চৌধুরী হারার মতো ব্যক্তি ছিল না। মানুষের কাছে ওর 5 বারের সাংসদ হিসাবে অনেক গুরুত্ব ছিল। পরবর্তী সময়ে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, এটাও ঠিক। হুমায়ুন কবির, আমি বহরমপুর লোকসভার বিস্তীর্ণ জায়গা ঘুরে দেখেছি যে অধীর রঞ্জন চৌধুরী, আমি ব্যক্তিগতভাবে বলছি, অধীর রঞ্জন চৌধুরীর জনপ্রিয়তা সেখানে অবিসংবাদী জনপ্রিয়তা। সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য ঠিক কি কৌশল প্রয়োগ করেছিলেন যতটুকু বলা যায়? যেটা আপনি জানেন সবাই, যে যোগী আদিত্যনাথ এসেছিলেন বহরমপুরে নির্মল সাহা বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতে। সেখানে এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছিলেন। সেই সঙ্গে শক্তিপুরের মিটিংয়ে আমাকেও
নাম না করে মারাত্মকভাবে আমাদের বিরুদ্ধে জাতি তুলে মুসলিম করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমি পরের দিন 30শে এপ্রিল 2024 উনি যোগী আদিত্যনাথ শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে, তার পরের দিন 1 মে আমি তার পাল্টা হিন্দু সম্প্রদায়ের তাদের বিজেপির সমর্থকদের ইচ্ছা করলে এখানে 30% হিন্দুকে যে কোনো টাইমে আমি আপনি যদি এখানে মুসলমানদের উল্টো করে টাঙিয়ে সিধা করতে পারেন তাহলে আমিও ইচ্ছা করলে আপনার এই বিজেপি কর্মীদের এমন তাড়া মারতে পারি যারা ভাগীরথীর জলে ঝাঁপ দেবে বা নিক্ষেপ হবে। এটা বলেছিলাম। কেন করলেন? একটাই কারণে করলাম, তিনি যদি এখানে এসে ইউপির মুখ্যমন্ত্রী যদি এসে আমার মুসলিম সম্প্রদায়ের লোককে এইভাবে অ্যাটাক করে, তাদেরকে যদি এইভাবে কথায় আক্রমণ করে, তো তার পাল্টা তো আমাকে রাজনৈতিকভাবে বলতেই হবে। নিজেকে সেকুলার দাবি করছেন, আমি নিজে জানি আপনি নিজেকে সেকুলার দাবি করছেন, সেখানে হিন্দু মুসলিম কেন করছেন? আপনি যদি বেলডাঙ্গায় আপনি রেজিনগরে বাবরি মসজিদ করার কথা ঘোষণা করেছেন, ঠিক এই জিনিসই তো হতে পারতো। আপনি যদি একটা হসপিটাল করার কথা বলতেন, একটা মাদ্রাসা করার কথা বলতেন, একটা বিশ্ববিদ্যালয় করার কথা বলতেন। যারা সমালোচনা করছে, কথা কেন বলছেন? যারা সমালোচনা করছে তাদের যোগ্য জবাব দেব। হসপিটাল করা সরকারের দায়িত্ব। আপনি হসপিটাল সরকার মেডিকেল কলেজ করেছে, সেখানে কি পরিষেবা দিচ্ছে সরকারের দায়বদ্ধতা। আপনার দল যখন জগন্নাথ মন্দির তৈরি করলো আপনি দল ছাড়লেন না কেন? আমি দল ছাড়িনি, কিন্তু সমালোচনা করেছি, সেটাকে সমর্থন করিনি, তার বিরোধিতা করেছি, অনেকবার করেছি। হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ। শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য এবং একদম শুরুতে শুনলেন জ্যোতিবাবুর বক্তব্য। জ্যোতি বসু বিজেপি এখনো পর্যন্ত এবং আরএসএস বিশেষ করে এখনো পর্যন্ত জ্যোতি বসুর ভূত দেখে। আমার মনে হয় স্বাধীন ভারতের সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলন তো ছেড়েই দিলাম, সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের কাছেই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাসকট জ্যোতিবাবু। তার সম্পর্কে আমার নতুন করে বলার কিচ্ছু নেই, কিন্তু বিজেপি আরএসএসের কাছে মূর্তিমান আতঙ্ক এখনও পর্যন্ত জ্যোতিবাবু। তার কারণ কি? তার কারণ আছে। কারণ 1992 সালের সেই বড়তম দিনে 6 ডিসেম্বর এবং একই সঙ্গে সেটি আম্বেদকরের মৃত্যুদিন, 1956 সালে প্রয়াণ ঘটেছিল আম্বেদকরের। সারা দেশ যখন হিংসার আগুনে চলছে তখন বাংলায় দাঙ্গা হয়নি, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী। এবং বিজেপি আরএসএসের কাছে মূর্তিমান আতঙ্ক কেন? আমি জানি যে এই প্রতিবেদনেও কমেন্ট থ্রেডে অনেক জ্যোতিবাবুর বিরুদ্ধে কুৎসিত কদাকার মন্তব্য আসবে এবং সেগুলোর মধ্যে কোনোটারই খুব যৌক্তিকতা নেই, ভ্যালিড কোনো রিজন নেই। সে আসুক, আমার কমেন্ট থ্রেড সবার জন্য খোলা এবং এই চ্যানেলটি সম্পূর্ণভাবে মানুষের চ্যানেল। সেখানে যারা আমার মতের সমর্থক, যারা আমার মতের বিরোধী, প্রত্যেকে স্বাগত। কিন্তু এবং আমি কোনো নির্দিষ্ট মতের হয়ে কথা বলবো না, আমি মানুষের কথা বলবো। এখন আপনি আবারও দেখতে পাচ্ছেন বাইনারি। ভয়ঙ্কর বিস্ফোরকভাবে হুমায়ুন কবির বললেন, একদম সত্যি কথা, স্পষ্টভাবে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সুকৌশলে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য এবং মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ হতে পারত এমন একটি জেলা গত লোকসভা নির্বাচনে যে একটা বিকল্প ভাষ্য তৈরি করতে পারত। মোহাম্মদ সেলিম এই সময়ের বাম রাজনীতি, শুধু না বাম রাজনীতি তো বটেই, সারা রাজ্যে এবং আমি মনে করি দেশেরও, আমার ব্যক্তিগত যে কটি সাক্ষাৎকার আমি মোহাম্মদ সেলিমের করেছি, ওনার মতো অরেটর, ওনার মতো সুবক্তা, ওনার মতো সুপণ্ডিত মানুষ, ওনার মতো ক্ষুরধার বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ এবং ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে একটা বিকল্প ভাষ্য তৈরি করার যে আন্তরিক প্রচেষ্টা এবং পরিশ্রম মোহাম্মদ সেলিম করে যাচ্ছেন, এটা কিন্তু ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরীর জুটি, কারণ মোহাম্মদ সেলিম যখন সংসদে ছিলেন তখন কীরকম ভোকাল ছিলেন তার কথা আমাকে নতুন করে বলতে হবে না। আপনারা রাজ্যসভা টিভি খুললেই দেখতে পাবেন, অত্যন্ত ভোকাল একজন সাংসদ ছিলেন, যার জন্য মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী এই দুজনকে অতি অবশ্যই সংসদ থেকে দূরে রাখতে হতো। এটা ছিল আরএসএসের গেম প্ল্যান। এবার তৃণমূল বিজেপির যে সেটিং, এটা মোটামুটি ক্লাস 1-2 এর বাচ্চারাও বুঝে গিয়েছে, এটা নতুন করে বলার কিছু নেই।
শ্রমিক ভট্টাচার্য বিজেপির নবনির্বাচিত সভাপতি, গড়পড়তা বিজেপির মতো নন, ভদ্রলোক মানুষ, পড়াশোনা করা মানুষ। তিনি নিজেই বলেছেন যে লেবার রুমে বাজপেয়ী আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হতো না। যেটা হারিয়ে যাচ্ছে, আবার নতুন করে ফিরে আসছে সারফেসে সেই সাম্প্রদায়িকতা, সেই বাবরি মসজিদ, সেই 6ই ডিসেম্বর, সেই কালো দিন যেদিন সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসেবে আমরা পালন করতাম। আজকে আবার সেই দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চ্যাটার্জি, তারা কিন্তু আপিল করেছিলেন হাইকোর্টে, জনস্বার্থ মামলা করেছিলেন। হাইকোর্ট বলেছেন এবং সেখানে রাজ্য সরকার বলেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব, এবং কেন্দ্রীয় সরকারও বলেছেন। তা না হলে পরে কি হতে পারত, আবারও দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারত কি না আমি বলতে পারছি না। সেই পরিস্থিতি তৈরি না হোক সেই জন্য আমাদের প্রত্যেককে, আমার চ্যানেলের প্রত্যেক দর্শককে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যে প্রত্যেককে সেখানে সচেষ্ট থাকতে হবে যাতে দাঙ্গার পরিস্থিতি তৈরি না হয়। কারণ এই ইতিহাস আমাদের আছে, এই রাজ্যের এই উত্তরাধিকার আমরা বহন করি। জ্যোতিবাবু বলেছিলেন এ রাজ্যে দাঙ্গা হয় না কারণ সরকার চায় না, কেউ কি হুকুমত নেই চাতি। ঐতিহাসিক উক্তি, ঐতিহাসিক বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে কাজের কথা, ভাতের কথা ভুলে গিয়ে সরিয়ে দেওয়ার সুকৌশলে চেষ্টা চলছে। এবং আমি বারবার করে যে কথা বলছি যে মেইনস্ট্রিম মিডিয়ায় হুমায়ুন কবিরের কথা যে পরিমাণ স্ক্রিন টাইম পাচ্ছে, বাংলা বাঁচাও যাত্রা কিন্তু সেই পরিমাণ স্ক্রিন টাইম পাচ্ছে না। আপনারা দেখবেন মীনাক্ষী মুখার্জি, আপনারা দেখেছেন স্মল ফিন্যান্স কীভাবে গরিব মানুষকে লুটছে, কিভাবে প্রাথমিক শিক্ষা ধ্বংস হচ্ছে, কিভাবে একের পর এক স্কুল বন্ধ হচ্ছে, কিভাবে উত্তরবঙ্গ ধ্বংস হচ্ছে, কিভাবে বিড়ি শ্রমিক, ক্ষেত মজুর, ছোট চাষি তাদের পেটে লাথি পড়ছে। গ্রামে যান দেখতে পাবেন তাদের বিরুদ্ধে কে কথা বলছে, সেই বিষয়ে কে কথা বলছে, অ্যাড্রেস কে করছে, সার্ফেসকে নিয়ে আসছে, বিকল্প ভাষ্যকে তৈরি করছে, তৃতীয় পরিসরকে তৈরি করছে, বামপন্থীরা করছে, সিপিআইএম করছে। মেইনস্ট্রিম মিডিয়া সেভাবে দেখাচ্ছে না, আমাকে দেখাতে হবে। মোহাম্মদ সেলিম অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আভাস রায়চৌধুরী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শতরূপ ঘোষ চাঁচলে ছিলেন, মালদায় ছিলেন, একের পর এক খুব সংগঠিত এবং মাইক্রো লেভেলে সাধারণ মানুষের সঙ্গে, গরিব মানুষের সঙ্গে, খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেছেন। এখন আপনাকে বিচার করতে হবে, আপনি বিচার করবেন, আমি ওপিনিয়ন বিল্ড করব না, যে আপনার এজেন্ডা কোনটা, মসজিদ, মন্দির, নাকি কাজ, নাকি শিক্ষা, নাকি ভাত, আপনাকে ঠিক করতে হবে। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলাম, তার কথা কি এসেন্স আপনারা শুনেছেন, এবং মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনেছেন, মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন। তাদের কি বক্তব্য স্পষ্ট করে তারা বলছেন, বামপন্থীরা বলছেন, সিদ্ধান্ত নেবেন আপনি। এবং এরকম আরও আপবিট কন্টেন্টসের জন্য আপনার চোখ তো থাকতেই হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। আর তারপরে কি বললো, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে স্কুল মাদ্রাসা দুটোই বন্ধ হচ্ছে, আমরা লাল ঝান্ডা বলবো সবাই মিলে একসঙ্গে লড়ো, শিক্ষা বাঁচাও। সে কি বলবে, হিন্দুর হাত থেকে মুসলমান বাঁচাও, মুসলমান হাত থেকে হিন্দু বাঁচাও, স্কুলের হাত থেকে মাদ্রাসা বাঁচাও, মাদ্রাসার হাত থেকে স্কুল বাঁচাও। তাহলে কি করলো, স্কুল আর মাদ্রাসা নিজের মধ্যে ঝগড়া করে না, স্কুলে যে পড়ে আর মাদ্রাসায় যে পড়ে সেও নিজের মধ্যে ঝগড়া করে না, স্কুলে যে পড়ায় আর মাদ্রাসা যে পড়ায় সেও নিজে ঝগড়া করে না। কিন্তু এমন অবস্থা করে মন্দির মসজিদ নিজের মধ্যে ঝগড়া করতে আসে না, হিন্দু ধর্ম আর মুসলমান ধর্ম আর খ্রিস্টান ধর্ম আর শিখ ধর্ম নিজের মধ্যে ঝগড়া করতে আসে না। তাহলে ধর্মকে ব্যবহার করে রাজনীতির স্বার্থে। আর এখানেই হচ্ছে আমাদের রাজ্যে জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জিকে যে সবচেয়ে বড় অপরাধ করছেন, খাল কেটে কুমির আনছেন, কারণ আপনি আরএসএস কে বিজেপি কে নিয়ে আসছেন। আপনাদের মনে আছে আজ থেকে 26 বছর আগে মমতা ব্যানার্জি বলেছিল লাল ঝান্ডাকে শেষ করতে হলে দরকার হলে বিজেপি কে নিয়ে এসে জোট করে করব। উনি বলেছিলেন আরএসএস এর মিটিং এ দিল্লিতে, এই সিপিএম কে শেষ করব, কিন্তু আপনাদের সাহায্য চাই, 1% সাহায্য দেবেন। আরএসএস এর নেতা তখন বলেছিল 1% কেন, আমরা 100%, 100% সাহায্য করব। কি বলেছিল, বলেছিল মমতা হচ্ছে আজকের দুর্গা। তাহলে দুর্গাকে যেরকম অসুর বধ করার জন্য দেবতারা 10টা হাতে অস্ত্র দিয়েছিলেন, তাহলে আরএসএস আমাদের দেশের পুঁজিপতি দেশি বিদেশি সবাই মমতাকে অস্ত্র দিল, দুর্গা সাজালো, নকল দুর্গা।
বললো সিপিএম তো অসুর, একে বধ করতে হবে। এজন্য তখন সিপিএম বলতো না, খবরের কাগজে টেলিভিশনে বলো তো হারমাদ, নাম দিয়ে দেয় না। এখন যেমন মুসলমান বলে না, এখন কি বলে, বলে রোহিঙ্গিয়া, জেহাদি, বাংলাদেশি, উই পোকা, অনুপ্রবেশকারী, এরকম সব নাম দিয়ে দেয়। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম। যদি একটা কুকুরকেও মারতে চাও তাহলে আগে তার একটা খারাপ নাম দিয়ে দাও। এই যে এসআইআর নামে যে শুনছেন না, 2 কোটিকে বার করে দেবো। এর আগে দিলীপ ঘোষ বলেছিল কে লুঙ্গি পরে, কে টুপি পরে, কে দাড়ি রাখে। এই যে আমাদের পরিযায়ী শ্রমিকরা, এ রাজ্যে কাজ নেই, কল নেই, কারখানা নেই, অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, নয়ডাতে, গুরগাঁওতে, মহারাষ্ট্রে, কর্ণাটকায়, সেখানে দাঁড়িয়ে ভাষার নামে, ধর্মের নামে, পোশাকের নামে ভাগ করার চেষ্টা করছে। এই মানুষকে ভাগ করা রাজনীতি আর লুটের রাজনীতি আলাদা না। হিন্দিতে একটা কথা আছে, अगर लूट करना है तो फूट डालना है। যদি লুট করতে চায় তাহলে সে ফুট डालना। আপনারা তো এই সীমানা এলাকা থাকেন, হিন্দি भी समझ में आता है, तो फूट डालना पड़ेगा। ফুট মানে 12 ইঞ্চির 1 ফুট না, ভাগ করা। তাহলে এই লুটের রাজনীতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে ये फूट डालने का राजनीति के विरोध में भी बोलना पड़ेगा। এজন্য আমরা সিপিআইএম, লাল ঝান্ডা, অনেকে বলে আপনারা তো দুর্বল হয়ে গেলেন, বলে না? এখানে বলেছে, যখন গতবার আমি এসেছি, যখন ভাঙন হচ্ছে, তখন বললো আগে সিপিএম ছিল, খুব মজবুত ছিল, ভালো ছিল। ও বলে আমার বাবা ছিল, ও বলে আমার কাকা ছিল, আমার মা ছিল, আমার মাসি ছিল, কিন্তু এখন তো নেই, বলে না? কি এখন আমাদের দেবজ্যোতি সিনহা বাবু কি নেই? আছে কি নেই আপনাদের মধ্যে? এই যখন এখানে যখন সেই বিড়ি শ্রমিকের ব্যাপার হোক, সে বন্যা হোক, তাদেরকে নিয়ে হাইওয়ে জাম করা হোক, বিডিও অফিসে যাওয়া হোক, চেঁচামেচি করা হোক, ত্রাণ হোক, করে কিনা? কে দেবে আমাদের আজকের বর্তমানকে সুরক্ষা? আমরা বলছি, আমরা লাল ঝান্ডার পার্টি সিপিআইএম, আমরা বলছি কাস্তে হাতুড়ি তারার ঝান্ডার লোকগুলো আমরা বলছি, এই যে মাইক্রো ফিন্যান্সে যারা ঋণ দিচ্ছে তাদেরকে আমরা নিয়মে বাঁধবো, যাকে যত খুশি ইন্টারেস্টের উপরে লোন নিতে আমরা দেব না। আর যখন শোধ করতে পারছে না তখন বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিচ্ছে, বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিচ্ছে যে কিস্তির টাকা শোধ করতে পারোনি, তুমি আমার টাকা শোধ করো, নইলে তোমাকে মারবো, ধরবো। বাড়ির লোক ভিটে মাটিতে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কার লাভ হচ্ছে? পশ্চিমবঙ্গের। কার লাভ হচ্ছে? এখানকার খেটে খাওয়া মেহনতি মানুষের। কার লাভ হচ্ছে? এখানকার বন্যা কবলিত গঙ্গা, পদ্মা, এখানকার ফুলহারে ভাঙনে যারা সমস্যা জর্জরিত আছে তারা। আরে একটা সময় তো গোটা লাল ঝান্ডার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষের মাটিতে আমরা ঠিক করেছিলাম, আমরা কি যে যত পিছিয়ে পড়া মানুষ আছে তাদের হাত ধরবো, টেনে পিছিয়ে পড়ার জায়গা থেকে সামনের সারিতে দাঁড় করাবো, তারাও সামনের দিকে এগিয়ে যাবে, তাদের বাড়ির ছেলে মেয়েগুলোও ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার দিদিমণি হবে, উকিল ব্যারিস্টার হবে, এগিয়ে যাবে তত্তর করে, সবাই এক লাইনে দাঁড়াবে, একসঙ্গে দৌড় শুরু করবে, একসঙ্গে দৌড় শেষ করবে। আর আজ গোটা পশ্চিমবঙ্গের জাতিতে জাতিতে, ভাষাতে ভাষাতে, ধর্মে ধর্মে ভাগ করে সবাই বলছে আমাকে পিছিয়ে পড়া জাতিতে গুনিয়ে দাও। পিছোতে চাই নাকি এগোতে চাই? খেতে খেতে পারছি না বলে তো পিছোতে চাইছি। ওরা মন্দিরের কথা বলবে, वो लोग मस्जिद का बात करेंगे, वो लोग ओबीसी का बात करेंगे, वो लोग वक्फ का संपत्ति का चुपके से लिस्ट बनाकर मोदी को दे देगा। मोदी बोललो ওয়াকফের সম্পত্তিতে আমি সংশোধনী নিয়ে আসছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বললো এখানে ওয়াকফ নিয়ে লড়াই করা যাবে না। কেন না? পশ্চিমবঙ্গটা আমার বাবার জমিদারি আছে, লড়তে গেলে দিল্লিতে যাও। বলেছিল না? কি বলেছিল? ওয়াকফের সম্পত্তি আছে আর আমরা আছি, বলেছিল না? ওয়াকফ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে সবাই যখন এখন আতঙ্কগ্রস্ত হয়ে এসআইআর এ নিজেদের নাম তুলবার ব্যবস্থা করছে, তখন আপনি কেন চুপি চুপি আজকে এই ওয়াকফের সম্পত্তির পোর্টালে গোটা পশ্চিমবঙ্গের 85-82 হাজার ওয়াকফের সম্পত্তি তুলে দিলেন? কাদেরকে লড়িয়ে দিতে চাইছেন?
এই ওয়াকাফের জন্য এই ফারাক্কা পেরিয়ে গেলে শামসেরগঞ্জে ধুলিয়ানে এখানেই দাঙ্গা হয়েছে, এখানের মাটিতেই রক্ত পড়েছে। ওই পারের মানুষরা এই পারে এসে বৈষ্ণবনগরে থাকতে বাধ্য হয়েছে। মাসের পর মাস বাচ্চারা আমাদের স্কুলে যেতে পারেনি, পোয়াতি মারা ঘরের মধ্যেই বাচ্চার জন্ম দিয়েছে। ভুলে যাবো ওই দিনগুলো? পুলিশ আসেনি, পুলিশ মানুষকে সুরক্ষা দেয়নি, তার সম্পত্তি পুড়েছে, গুন্ডারা দাপিয়ে বেরিয়েছে। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা গুন্ডা রাজ চালিয়েছে আর বিজেপি তাকে ইন্ধন জুগিয়েছে। এরা দুজন মিলে আমার আপনার বেঁচে থাকার প্রত্যেকটা দিনের জ্বালাকে, যন্ত্রণাকে এরা বাড়িয়ে তুলছে। ये लोग राजनीति करते हैं, ये लोग इंसान को लेकर राजनीति करते हैं, ये लोग धर्म स्थान को लेकर राजनीति करते हैं, ये लोग भाषा को लेकर